হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ তোমাদের সামনে আমি পাবলিশ করতে চলেছি টেট এক্সাম মডেল কোশ্চেন পেপার মিক্সড টপিক্সের ওপর মক টেস্ট নাম্বার 26। অর্থাৎ এই টেট পরীক্ষাতে যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে সেই সমস্ত বিষয় থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে এবং সেই টপিকগুলো থেকে আলাদা আলাদা বিষয় থেকে প্রশ্ন নিয়ে আমাদের এই মক টেস্ট সিরিজ কিন্তু তৈরি করা। এবং তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, খুব শীঘ্রই আমাদের চ্যানেলে 150 মার্কের একটি করে মক টেস্ট রেগুলার, অর্থাৎ যেই 5টি বিষয়ের উপর তোমাদের টেট পরীক্ষা হবে সেই প্রত্যেকটি বিষয় থেকে 150 মার্কের একটি করে মক টেস্ট তোমাদের জন্য পাবলিশ করতে শুরু করব। এবং সেটা কবে থেকে করা হবে সেটা আমি জানিয়ে দেবো আগে থেকেই। ওকে, সো দেখো আজকের প্রথম প্রশ্নে কি রয়েছে, মুদালিয়ার কমিশন সম্পর্কে একটি প্রশ্ন রয়েছে। বলেছে মুদালিয়ার কমিশনের প্রথম সুপারিশ কি ছিল, বা মুদালিয়ার কমিশনের যে সুপারিশগুলো ছিল তার সবার প্রথমে সেখানে কি বলা হয়েছিল। অপশনসগুলো একটু দেখে নেব। বলেছে প্রয়োজন অনুসারে রাজ্য সরকারকে মেয়েদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপনের চেষ্টা করতে হবে। অর্থাৎ প্রথমে শুধুমাত্র মেয়েদের পৃথক বিদ্যালয়, শুধু গার্লস স্কুলের জন্য সেখানে বলা হয়েছে। অপশন নাম্বার বি বলেছে ছেলে মেয়েদের একটি শিক্ষা দেওয়া প্রয়োজন, একই শিক্ষা দেওয়া প্রয়োজন। অর্থাৎ ছেলে মেয়েদের একসাথে, যে কোয়েট স্কুলগুলো যে রয়েছে, ছেলেদের এবং মেয়েদের মধ্যে ভেদাভেদ না করে তাদেরকে একই শিক্ষা দেওয়া প্রয়োজন। অপশন নাম্বার সি বলেছে মেয়েদের বিদ্যালয় এবং যেখানে সহশিক্ষার ব্যবস্থা আছে সেখানে গার্হস্থ্য বিজ্ঞান পাঠের ব্যবস্থা করতে হবে। গার্হস্থ্য বিজ্ঞান পাঠ, ঠিক আছে, অর্থাৎ জীবনশৈলীর কথাটা যেটা বলা হয়েছে, বা গার্হস্থ্য বিজ্ঞান পাঠ বলতে যেটা বৈজ্ঞানিকভাবে গার্হস্থ্য জীবনের যে পাঠ সেটার কথা বলা হচ্ছে। এবং অপশন নাম্বার ডি বলেছে সহশিক্ষা অথবা মিশ্র বিদ্যালয়ে মেয়েদের এবং শিক্ষিকাদের বিশেষ অসুবিধাসমূহ দূর করার চেষ্টা করতে হবে। সহশিক্ষা এবং মিশ্র বিদ্যালয় যেগুলো রয়েছে, অর্থাৎ যেখানে ছেলে মেয়ে উভয় যারা পড়াশোনা করছে, যেখানে শুধুমাত্র বালক বা বালিকাদের জন্য আলাদা করে কোনো ব্যবস্থা নেই, সেখানে শুধুমাত্র একটা ওপেন স্কুল, সেখানে মেয়েরা ছেলেরা একসাথে পড়তে পারছে, সেই সমস্ত স্কুলগুলোতে যারা ফিমেল টিচার রয়েছে, ফিমেল ফ্যাকাল্টি রয়েছে তাদের এবং যারা ছাত্রী রয়েছে তাদের বিশেষ যেগুলো অসুবিধা রয়েছে সেই অসুবিধাগুলোকে দূর করার চেষ্টা করা। তো মুদালিয়ার কমিশনের প্রথম সুপারিশ যেটা ছিল সেটা হলো অপশন নাম্বার বি, ছেলে মেয়েদের একই শিক্ষা দেওয়া প্রয়োজন। অর্থাৎ এটা ছিল মুদালিয়ার কমিশনের সবার প্রথম সুপারিশ। ওকে, নেক্সট চলে আসে প্রশ্ন নম্বর 2, নারী শিক্ষা নিয়ে বলেছে। অর্থাৎ নারী শিক্ষার ব্যয়ভার বহনের দায়িত্বকে গ্রহণ করবে বলে ন্যাশনাল কাউন্সিল ফর ওমেন এডুকেশন সুপারিশ করেছে। ঠিক আছে, কারা? নারী শিক্ষার যে ব্যয়ভার, নারী শিক্ষার যে খরচ রয়েছে সেই খরচটাকে বহন করার জন্য ন্যাশনাল কাউন্সিল ফর ওমেন এডুকেশন সুপারিশ করেছে কারা? রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কর্পোরেট অফিস, বেসরকারি উদ্যোগ। ঠিক আছে, দেখো নামের মধ্যেই রয়েছে ন্যাশনাল, যেহেতু বলেছে তাহলে একটি জাতীয় স্তরে যখন কোনো কার্যাবলী গ্রহণ করা হয় তখন সেটা সবসময় কিন্তু কেন্দ্রীয় সরকারই নেবে। ঠিক আছে, এটা কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় সরকার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন কি রয়েছে একটু দেখে নেব। বলেছে নিম্নলিখিত কোন সংগঠনটি বয়স্ক শিক্ষার সঙ্গে যুক্ত নয়? ঠিক আছে, ভারত সেবাশ্রম সংঘ, যেটা একটি সংগঠনমূলক একটি ব্যবস্থা যেখানে বিভিন্ন গ্রামে বিভিন্ন শহরে এই ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন রকমের পরিকাঠামো রয়েছে, তাদের হোস্টেল রয়েছে, তাদের হাসপাতাল রয়েছে, হাসপাতাল বলতে চিকিৎসা কেন্দ্র রয়েছে, এবং তারা অনেক জায়গাতেই অনাথ শিশুদের কিন্তু শিক্ষাদান, তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া, এরকম কিন্তু বিভিন্ন শহরে তোমরা চাইলেই বা খুঁজলেই পেয়ে যাবে। ঠিক আছে, এনসিইআরটিটা কি? এনসিইআরটি সম্পর্কে আমরা সকলেই জানি আশা করি। তো কি, দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো সেই যে এনসিইআরটির কথা বলছে সেটা জাতীয় বয়স্ক শিক্ষা পর্ষদ, বয়স্ক শিক্ষা দপ্তর। যেহেতু কি বলেছে বয়স্ক শিক্ষার সঙ্গে যুক্ত নয়, তো দেখো অপশন নাম্বার সি বলেছে জাতীয় বয়স্ক শিক্ষা পর্ষদ, ডি বলেছে বয়স্ক শিক্ষা দপ্তর। তো এই দুটো অবশ্যই বয়স্কদেরকে নিয়েই চলছে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বয়স্কদের সঙ্গে যুক্ত নয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ভারত সেবাশ্রম সংঘ। এখানে বয়স্কদের শিক্ষাদানের কোনো ব্যবস্থা কিন্তু নেই। বাট এনসিইআরটিতে যেটা বলা হয়েছে ট্রেনিং অ্যান্ড রিসার্চের কথা বলছে, সেখানে বয়সের কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। সো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার 4 বলেছে বুনিয়াদী শিক্ষা কোন সালে কার্যকর হয়? ভারতবর্ষে বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা বা প্রথম এই ধারণাটা প্রকাশ করেছিলেন মহাত্মা গান্ধী। ঠিক আছে, তো এটা কবে কার্যকর হয়েছিল, অর্থাৎ অফিসিয়ালি সেটা কবে কার্যকর হয়েছিল, এবং বর্তমানে যে বুনিয়াদী শিক্ষার কনসেপ্টটা রয়েছে সেটা কবে কার্যকর করা হয়েছিল প্রথম? 1996, 1998, 2000, 2002। সঠিক উত্তর কি হবে?
অপশান নাম্বার এ 1996। নেক্সট নাম্বার 5 বলেছে যৌবন পর্বের বিজ্ঞানসম্মত অধ্যয়ন শুরু করেন কে? যৌবন পর্ব অর্থাৎ শৈশবের পর কৈশোর, কৈশোরের পর যে যৌবন, ঠিক আছে, ওই কৈশোর এবং যৌবনের বয়ঃসন্ধিকাল পার করার পর যে যৌবনে যখন এসে পৌঁছাবে একজন একজন সে ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে, তো তার ওপর যে বিজ্ঞানসম্মত অধ্যয়ন বা সায়েন্টিফিক যে অ্যানালাইসিস সেটা কে শুরু করেছেন? প্রথম হলিংওর্থ, স্ট্যানলি হল, রুশো, স্পেন্সার। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, স্ট্যানলি হল। নেক্সট চলে আসে নাম্বার 6-এ। নাম্বার 6-এ কী রয়েছে দেখো, বলছে যৌবন পর্বের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত বৈশিষ্ট্য নয় কোনটি? বুদ্ধিবৃত্তি সংক্রান্ত বৈশিষ্ট্য অর্থাৎ যৌবনের সময়, অর্থাৎ যখন একজন যুবক বা যখন একজন কেউ যুবতী থাকে, যুবক বা যুবতী থাকে, তার যৌবনকালে এই বুদ্ধিবৃত্তি সংক্রান্ত বৈশিষ্ট্য নয় কোনটা? হ্যাঁ, অর্থাৎ এই যে 4টা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, 4টা বৈশিষ্ট্যের মধ্যে কোনটা বুদ্ধিবৃত্তির মাধ্যমে প্রকাশিত হয় না? উচ্চ কল্পনা শক্তি, তীক্ষ্ণ বোধগম্য ক্ষমতা, তীব্র ধারণ শক্তি, তীক্ষ্ণ মনোযোগ শক্তি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে তীক্ষ্ণ বোধগম্য ক্ষমতা। দেখো এটা কিন্তু আমি একটা অ্যাভারেজ হিসাব থেকে বলছি, একটা অ্যাভারেজ যেটা হচ্ছে যে ধরনের বিভিন্ন রকম সমীক্ষা করা হয় সেই অ্যাভারেজ সমীক্ষা থেকে, কিন্তু সেখানে ব্যতিক্রমও কিন্তু থাকে। অর্থাৎ তীক্ষ্ণ বোধগম্য ক্ষমতা মানে কি? বোঝার ক্ষমতা। তীক্ষ্ণ বলতে একদম সূক্ষ্ম, যে খুব সহজেই কোনো কিছুকে সহজভাবে বুঝে ফেলতে পারে, ঠিক আছে, সেই তীক্ষ্ণ বোধগম্য ক্ষমতার কথা কিন্তু বলা হচ্ছে। সেটা অনেকের মধ্যে, বেশিরভাগের মধ্যে থাকে না, বাট কিছু কিছুর মধ্যে থাকে। সো এটা অ্যাভারেজের হিসাবে কিন্তু অপশন নাম্বার বি। নেক্সট নাম্বার 7-এ রয়েছে নবযুবক যুবতী দ্বারা গৃহীত সিদ্ধান্ত অনেক সময় ঠিক হয় না। নবযুবক যুবতী কারা? যারা কৈশোর থেকে যৌবনে প্রবেশ করেছে বা কিছু সময় ধরে তারা যৌবন সময়টা অতিবাহিত করছে, তারা হচ্ছে নবযুবক বা নবযুবতী। তো নবযুবক বা নবযুবতী দ্বারা গৃহীত সিদ্ধান্ত অনেক সময় ঠিক হয় না, তার কারণ এই সিদ্ধান্তগুলিতে আবেগের মাত্রা বেশি থাকে, তাদের বুদ্ধি কম হয়, দুটোই, কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এই সিদ্ধান্তগুলিতে আবেগের মাত্রা বেশি থাকে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ তারা হয়তো খুব রেগে গিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিল, বা কোনো কিছু ভালোবাসার মধ্য দিয়ে, আবেগ তাড়নার মধ্যে দিয়ে তারা নিল, ঠিক আছে, কোনো কিছু মোহের বশে তারা নিল, অর্থাৎ আবেগের বশীভূত হয়ে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকে। নাম্বার 8-এ কী আছে, যুবকদের আবেগজনিত মানসিক চাপের ফল কী? আবেগজনিত মানসিক চাপ, ঠিক আছে, সেটা বিভিন্ন রকমের আবেগ হতে পারে, সেই আবেগের জন্য তাদের মানসিক চাপ হয়। তার কারণ ইগোর দ্বন্দ্ব। ইগোর দ্বন্দ্বটা কি? ইগো বলতে কি? অর্থাৎ একটি ব্যক্তিত্বের একটি বৈশিষ্ট্য, তাই তো। অর্থাৎ যেটা আমি বলে রাখতে পারি যে কারো মনে কখনো কোনো কিছুতে আঘাত লাগলো, সে অভিমানবশত তার সঙ্গে কথা বলছে না, বা তার সামনের মানুষটা কতক্ষণ তাকে সরি বলছে, সে সরির অপেক্ষায় সে বসে রয়েছে, ঠিক আছে, সে আর কিছু করছে না, বা তার সঙ্গে সে কমিউনিকেট করছে না, সে যে ইগোর যে একটা সমস্যা চলে আসে, সে ইগোর দ্বন্দ্ব। ধর্ম বা বর্ণভেদে তার বিরুদ্ধে ভুল ধারণা। ধর্ম বা বর্ণভেদ, যেটা বর্তমানে ভারতবর্ষে একটা এই ধরনের একটা বাতাবরণ তৈরি হয়েছিল, এবং এখনও হয়তো সেটা রয়েছে, এবং দীর্ঘ সময় ধরে এটা চলছে ভারতে, যে ধর্ম নিয়ে এবং বর্ণভেদ নিয়ে, ঠিক আছে, একটা ভুল ধারণা, অর্থাৎ একটা ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদ বা বর্ণভেদে তাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি, এই যে ধারণা, এটা বিদ্যালয়ের পরীক্ষার বারবার অকৃতকার্য হওয়া, অর্থাৎ পরীক্ষা দিচ্ছে ফেল করছে স্কুলে, ঠিক আছে, সব কয়টি। তো যুবকদের আবেগজনিত মানসিক চাপের ফল হচ্ছে অপশন নাম্বার ডি, সব কয়টি, অর্থাৎ ইগোর দ্বন্দ্ব হতে পারে, ধর্ম বর্ণভেদ হতে পারে, আবার বিদ্যালয় পরীক্ষায় বারবার ফেল করাটাও কিন্তু হতে পারে। সো অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সটে চলে আসি নাম্বার 9-এ, বলছে ঘনিষ্ঠ বন্ধুত্ব দেখা যায়। ঘনিষ্ঠ বন্ধুত্ব দেখা যায়, ঠিক আছে, কাদের মধ্যে? প্রাথমিক শৈশবকালে, পরবর্তী শৈশবকালে, যৌবনে, সব কয়টি? কী হবে সঠিক উত্তর? ঘনিষ্ঠ বন্ধুত্ব দেখা যায়, সঠিক উত্তর হবে যৌবনে, অপশন নাম্বার সি। নাম্বার 10-এ কী আছে, বলছে নবযুবক যুবতীরা আনন্দ পায়। নবযুবক যুবতীরা আনন্দ পায় তাদের বন্ধুদের সাথে, তাদের শারীরিক গঠন পরীক্ষা করে। শারীরিক গঠন পরীক্ষা করে বলতে মানে আমি বলে নিচ্ছি, ধরো একই বয়সে দুজন ছেলে মাঠে খেলতে গেছে, ঠিক আছে, ক্রিকেট খেলছে,
একজন খুব ভালো ব্যাটিং করতে পারছে, আরেকজন পারছে না। একজন হয়তো 6-এর পর 6 মেরে যাচ্ছে, আরেকজন পারছে না। সো ও ভাবছে কি আমি অনেক ওর থেকে বেশি শক্ত সমর্থ, ঠিক আছে? তাহলে সে নিজের মনের মধ্যে একটা আনন্দ পাচ্ছে। মানে এটা একটা আমি উদাহরণস্বরূপ বললাম জাস্ট। নাম্বার 3-তে বলেছে বিপরীত লিঙ্গের সঙ্গে থেকে। বিপরীত লিঙ্গের সঙ্গে থেকে মানে যুবক যুবতীরা কি করছে? যুবক যুবতীরা যখন বিভিন্ন রকম সম্পর্কে নিজেদেরকে জড়িয়ে ফেলছে, বিপরীত লিঙ্গের সঙ্গে যখন সম্পর্কে জড়িয়ে ফেলছে, তখন তাদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তটাকে তারা ভুলতে পারছে না এবং সেই সময়টাকে তারা সবথেকে বেশি আনন্দ পাচ্ছে, ঠিক আছে? সব কয়টি সঠিক উত্তর হবে নবযুবক যুবতীরা আনন্দ পায় তাদের বন্ধুদের সাথেও, তাদের শারীরিক গঠন পরীক্ষা করেও এবং বিপরীত লিঙ্গের সঙ্গে থেকে। অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সব কয়টি। এবারে আমরা সিডিপির পর ইংলিশ পেডাগজি অ্যান্ড ইংলিশ গ্রামার এখানে কিছু প্রশ্ন রয়েছে, তারপর আমরা ইভিএসে যাব এবং তারপর অন্যান্য টপিকের দিকে আগাবো। নাম্বার 11-এ রয়েছে একটি ইংলিশ পেডাগজির কোশ্চেন। তোমরা ইংলিশ পেডাগজির বিস্তারিত ক্লাস এবং আলাদা আলাদা ক্লাসও তোমাদের জন্য রয়েছে, প্লেলিস্ট করা রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। হোয়েন ইয়াং লার্নার্স আর টট টু ইমপ্রুভ দেয়ার স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন দে উইল। অর্থাৎ যখন ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখানো হয় তাদের বানানকে ঠিক করতে, তাদের পাংচুয়েশন মানে কমা, ফুল স্টপ, সেমিকোলন বা নোট অফ এক্সক্লামেশন মার্ক, কোশ্চেন মার্ক, এই যে সাইনগুলো যে রয়েছে, চিহ্নগুলো যে রয়েছে, জ্যোতি চিহ্নগুলো যে রয়েছে, সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করা, ঠিক আছে? সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করা। তো তখন তাকে কি করা হয় বা সে কী করবে? দে উইল এনহান্স দেয়ার ফ্লুয়েন্সি। অর্থাৎ টিচাররা যখন বাচ্চাদেরকে এই দাড়ি কমা দেওয়া এবং তাদেরকে বানান করানো শেখায় ভালো করে, তখন তারা কি চান? তারা এনহান্স দেয়ার ফ্লুয়েন্সি, তাদের ফ্লুয়েন্সি অর্থাৎ কত ভালো, কতটা দক্ষতার সঙ্গে সে কথা বলতে পারছে সেটা শেখানোর জন্য এটা করেন। নার্চার দেয়ার ক্রিয়েটিভিটি, তাদের সৃষ্টিশীলতাকে তিনি লালন করছেন। শার্পেন দেয়ার লিসনিং স্কিল, তাদের শ্রবণ ক্ষমতাকে, তাদের শোনার যে স্কিলসগুলো রয়েছে সেগুলোকে তিনি ধার দিচ্ছেন, শার্পেন করছেন। ইমপ্রুভ দেয়ার অ্যাকিউরেসি, অর্থাৎ তাদের যে অ্যাকিউরেসি রয়েছে, তারা কতটা অ্যাকিউরেটলি লিখতে পারছে, বলতে পারছে, সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ইমপ্রুভ দেয়ার অ্যাকিউরেসি। এই কোশ্চেনটা সেন্ট্রাল টেট পরীক্ষা 2016-তে এসেছিল, ঠিক আছে? 2016 সেন্ট্রাল টেটে কিন্তু এসেছিল। নেক্সট চলে আসে নাম্বার 12-এ। When a test item expects the learners to use tense forms, voice comma connectors, prepositions and articles accurately, such an approach can be called। অর্থাৎ ধরে নাও কোনো একটা টেস্ট নেওয়া হচ্ছে, স্কুলের থেকে টিচাররা নিচ্ছে বা কেউ নিচ্ছে, এবং সেই টেস্ট অনুযায়ী লার্নারকে অর্থাৎ শিক্ষার্থীকে, স্টুডেন্টসদেরকে সঠিকভাবে টেন্স ব্যবহার করতে হচ্ছে, ভয়েস ব্যবহার করতে হচ্ছে, কানেক্টর বলতে কি অর্থাৎ যারা লিঙ্কার রয়েছে সেগুলো ব্যবহার করতে হচ্ছে, সঠিক আর্টিকেল প্রিপোজিশন ব্যবহার করতে হচ্ছে। তো এই ধরনের টেস্টকে বা এই ধরনের অ্যাপ্রোচকে কি বলা যেতে পারে? মিক্সড গ্রামার টাস্ক, ইমপ্রপার গ্রামার টাস্ক, ইন্টিগ্রেটেড গ্রামার টাস্ক, অ্যাসার্টেড গ্রামার টাস্ক। এটা অবশ্যই একটি গ্রামারের টাস্ক, কিন্তু এটা হচ্ছে একটি ইন্টিগ্রেটেড গ্রামার টাস্ক। অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 13-এ বলেছে মিনিমাল পেয়ার্স। সো মিনিমাল পেয়ার্স আর ইউজুয়ালি ইউজ টু গিভ প্র্যাকটিস ইন। মিনিমাল পেয়ার্স যে রয়েছে সেগুলো সাধারণত কি প্র্যাকটিস করার ক্ষেত্রে ব্যবহার করা হয়? প্র্যাকটিস ইন প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ করে সঠিকভাবে পড়া, প্র্যাকটিস ইন রিডিং, প্র্যাকটিস ইন ভোক্যাবুলারি, প্র্যাকটিস ইন স্ট্রাকচার্স বলতে গঠনগুলো, অর্থাৎ বাক্যের গঠন হতে পারে বা সেন্টেন্স স্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে সেটা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, স্ট্রাকচার্স। নেক্সট ইংলিশ পেডাগজির কোশ্চেনে কি আছে? কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের একটি প্রশ্ন রয়েছে, অর্থাৎ গঠনমূলক যে অ্যাপ্রোচ, অর্থাৎ আন্ডার কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং লার্নার্স আর এনকারেজ টু। লার্নারদেরকে কোন জিনিসে উৎসাহ দেওয়া হয়? ঠিক আছে, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ বা গঠনমূলক অ্যাপ্রোচের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে লার্নারদেরকে, যারা শিক্ষার্থী, তাদেরকে কোন বিষয়ে উৎসাহ প্রদান করা হয়? টু ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফ্রম এক্সাম্পলস, অর্থাৎ তাদেরকে এক্সাম্পল থেকে অর্থাৎ উদাহরণ থেকে তাদেরকে নিয়ম বের করতে হয় গ্রামারের। অ্যাভয়েড এরর্স কমপ্লিটলি, তারা যাতে ভুলগুলোকে অ্যাভয়েড করে সম্পূর্ণভাবে সেটা দেখা হয়, অর্থাৎ তারা যাতে ভুল না করে। প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ ড্রিলস মেকানিক্যালি, ল্যাঙ্গুয়েজের যে ড্রিলগুলো রয়েছে সেগুলোকে তারা মেকানিক্যালি প্র্যাকটিস করবে, নাকি লার্ন দ্য গ্রামার রুলস বাই রোট, অর্থাৎ একদম মূল থেকে বা গভীর থেকে সেই গ্রামারের নিয়মগুলোকে তারা পড়বে বা শিখবে।
তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের ক্ষেত্রে তারা ডিসকভার করবে, কি করবে, ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফ্রম এক্সাম্পলস, অর্থাৎ তাদেরকে এক্সাম্পল দিয়ে দেওয়া হলো, সেই এক্সাম্পল থেকে তারা কি করছে, সেখানকার রুল তারা এস্টাবলিশ করছে বা রুলটাকে তারা আইডেন্টিফাই করছে। নেক্সটে কিছু গ্রামার দেখে নিই। ডু নট ক্রাই ড্যাশ স্পিল্ড মিল্ক অ্যাবাভ আন্ডার ওভার অন। দেখো এটা খুব সুন্দর বা খুব সুপরিচিত একটি প্রবাদ রয়েছে, ডু নট ক্রাই ওভার, ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, অপশন নাম্বার সি। নেক্সট নাম্বার 16, হি লুকড ড্যাশ হিজ ওয়াচ অল অ্যারাউন্ড দ্য হাউস। আচ্ছা, সে তার ঘড়িটা খুঁজে বেড়াচ্ছে গোটা বাড়িতে, খুঁজে বেড়ানো, কোনো কিছুকে খুঁজতে থাকা। আমরা তো ফ্রেজাল ভাব করেছি, গ্রুপ ভাব করেছি, কি হয়, লুক ফর, লুক ফর মানে হচ্ছে খুঁজতে থাকা, তাই তো, তাহলে এখানে হয়ে যাবে লুকড ফর, যেহেতু পাস্ট টেন্স দিয়েছে, সে গোটা ঘরে বা গোটা বাড়িতে তার ঘড়িটা খুঁজে বেড়াচ্ছিল। নাম্বার 17 কি আছে, হি ড্যাশ মোস্ট অফ হিজ মানি টু চ্যারিটি, অর্থাৎ চ্যারিটি মানে কি, দান ধর্ম, তাই তো, দানশীলতা। চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলেছে একটা, এরকম একটা প্রবাদ রয়েছে। সো চ্যারিটি মানে দান করা, সে তার বেশিরভাগ টাকা, বেশিরভাগ ইনকাম সে চ্যারিটি করে দেয়, তার মানে কি দান করে, তাই না, দান করে। কোনো কিছু দান করা মানে কি, গিভ কি অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে কোনো কিছু দান করা বা প্রদান করা। সো এখানে তো গেভ আছে, তাহলে পাস্ট টেন্সে রয়েছে গেভ অ্যাওয়ে, অপশন নাম্বার সি। দেখো প্রতিদিন কিন্তু আমি গ্রামারের ভিন্ন ভিন্ন প্র্যাকটিসের তোমাদেরকে দিই, প্রতিদিন কিন্তু একই গ্রামার প্র্যাকটিস আমি করাচ্ছি না। তার কারণ হলো যে ধরনের গ্রামার বিগত বিভিন্ন পরীক্ষাতে বারবার আসতে দেখা গেছে, সেন্ট্রাল টেটের কোশ্চেন ফলো করে আমি বলছি, সেই ধরনের গ্রামারগুলোকে তোমাদের জন্য এখানে রাখা হয়। কারণ আগামীতে যেটা শোনা যাচ্ছে যে একদম টেট পরীক্ষা যেটা হয়, সেই টেট পরীক্ষার নিয়ম মেনেই, অর্থাৎ পেডাগজি এবং যে আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন হচ্ছে সেগুলো ভাগ ভাগ করে, হাফ হাফ করে, 15 করে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। সো সেন্ট্রাল টেটের কোশ্চেনগুলো কিন্তু ভালো করে ফলো করে নিলে ইংলিশটা অন্তত সমস্যা হবে না আর। সো এখানে এটা হয়ে যাবে গেভ অ্যাওয়ে। নাম্বার 18 বলেছে দ্য ভিলেজার্স ড্যাশ রাইট অ্যান্ড রিড ইন দেয়ার মাদার টাং। ভিলেজার্স মানে যারা হচ্ছে গ্রামের মানুষদের কথা বলেছে, তারা লিখতে এবং পড়তে পারে তাদের কি, মাতৃভাষা, তাদের মাতৃভাষা। তো লিখতে এবং পড়তে পারে, পারে মানে কি, কোনো কিছুর এবিলিটি বোঝাচ্ছে। সো এবিলিটি যেহেতু বোঝাচ্ছে, তাহলে এটা কী হবে, ক্যান। দ্য ভিলেজার্স ক্যান রাইট অ্যান্ড রিড ইন দেয়ার মাদার টাং, তারা তাদের নিজেদের ভাষায় কথাও বলতে পারে যেমন, তেমন তারা লিখতেও পারে। নেক্সট চলে আসে নাম্বার 19-এ, একটি ন্যারেশন রয়েছে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এটা। একটু WH কোশ্চেনের বা WH ওয়ার্ড দিয়ে একটি ন্যারেশন করেছে। বলছে হোয়াট আর ইউ ডুইং ওল্ড ম্যান, এই যে বুড়ো মানুষটা তুমি কী করছো এখানে। সেইড দ্য কিং, তাহলে এখানে সেইড হচ্ছে পাস্ট টেন্স আছে, তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, তাহলে এটা চেঞ্জ হবে, আর ডুইংটা হয়ে যাবে ওয়্যার ডুইং, আর ডুইং হয়ে যাবে ওয়্যার ডুইং। আর যেহেতু এখানে প্রশ্নচিহ্ন আছে, তাহলে এখানে সেইড হয়ে যাবে আস্কড, সেইড হয়ে যাবে আস্কড। তাহলে আমরা একটু দেখে নেব আস্কড কোথায় কোথায় আছে। দেখো অপশন নাম্বার এতে টোল্ড আছে, তাহলে অপশন নাম্বার এটা বাদ চলে গেল। অপশন নাম্বার ডিতে টোল্ড আছে, তাহলে এটাও বাদ চলে গেল, অর্থাৎ ডি বাদ, এ বাদ, কিন্তু বাকি দুটোতে আস্কড কিন্তু রয়েছে। সেকেন্ড আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে দ্য কিং সেইড, কাকে কথাটা বলেছে, ওল্ড ম্যানকে, বয়স্ক লোকটিকে। তাহলে এখানে ইউ মানে কি, দ্য বয়স্ক লোক, তাহলে হি হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখে নিই, দেখো বলছে দ্য কিং, নাম্বার বিতে দ্য কিং আস্কড দ্য ওল্ড ম্যান হোয়াট হি ওয়াজ ডুইং বলেছে, এখানে এখানে হোয়াট দিয়ে লিঙ্কার করলো। যেহেতু WH ওয়ার্ড, WH কোশ্চেন রয়েছে, তাহলে WH কোশ্চেনে ন্যারেশন করার সময় প্রশ্নে দেওয়া সেই পার্টিকুলার WH ওয়ার্ডটিকেই আমাদের লিঙ্কার হিসেবে ইউজ করতে হবে। সো এখানে কথা বলছে রাজা, শুনছে ওল্ড ম্যান, তাহলে দ্য কিং আস্কড দ্য ওল্ড ম্যান করলাম, তারপরে হোয়াট আমার লিঙ্কার বসলো, তারপরে বলছে এখানে ছিল ইউ আর ডুইং, এখানে এটা হয়ে গেল হি ওয়াজ ডুইং। সো অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসি নাম্বার 20-তে, আরও একটি ন্যারেশন রয়েছে, লেট মি হ্যাভ দ্য ফার্স্ট চান্স, আমাকে প্রথম সুযোগ দেওয়া হোক। ওকে, একটা ইম্পারেটিভ টাইপ অফ সেন্টেন্স, ঠিক আছে। তো বলছে দ্য ম্যান সেইড, মানুষটি বললো আমাকে প্রথম সুযোগ দেওয়া হোক। তো লেট দিয়ে যখনই আমাদের ন্যারেশন থাকবে, তখন এটা দুভাবে আমরা করতে পারি, একটা শুড দিয়ে করা যায়, আরেকটা হচ্ছে অ্যালাউড, অ্যালাউড দিয়ে করা যায়, ঠিক আছে। এবার আমরা দেখি এটা কীভাবে করা যাচ্ছে, অপশানসগুলো একটু দেখে নেব। এখানে মি বলতে কে, মি বলতে মানুষটা, তাহলে এখানে মিটা হি হয়ে যাবে। এখানে সেইড আছে পাস্ট টেন্স, তাহলে এটা হ্যাভটাও চেঞ্জ হয়ে যাবে। একটু দেখে নিই,
দ্য ম্যান প্রপোজড দ্যাট হি শুড হ্যাভ দ্য ফার্স্ট চান্স, দ্য ম্যান প্রপোজড টু হ্যাভ দ্য ফার্স্ট চান্স, দ্য ম্যান ডিজায়ার্ড দ্যাট হি হ্যাড দ্য ফার্স্ট চান্স, দ্য ম্যান ক্লেইমড দ্যাট হি হ্যাড দ্য ফার্স্ট চান্স। সো দেখো সবার প্রথমে প্রপোজাল, অর্থাৎ সে একটা প্রস্তাব দিয়েছে, তাহলে প্রপোজড হয়ে গেল। তাহলে আমাদের এখানে ডিজায়ার্ড আছে বা এখানে ক্লেমড আছে, এটা আমরা বাদ দিলাম। সেকেন্ডলি বলেছে লেট মি হ্যাভ দ্য ফার্স্ট চান্স, আমাদেরকে প্রথম সুযোগ দেওয়া হোক বা আমাকে প্রথম সুযোগ দেওয়া হোক। লিঙ্কের আমি দ্যাট বসালাম, ঠিক আছে। তারপর শুড দিয়ে করেছি, দেখো হি শুড হ্যাভ, ঠিক আছে। শুড যেহেতু আমি করলাম তাহলে আমাকে আর হ্যাভটাকে চেঞ্জ করতে হলো না পাস্টে, ঠিক আছে। আমি যেহেতু অলরেডি শুট করে দিয়েছি এখানে, এটা অলরেডি একটা পাস্টের সেন্স চলে আসছে, তাহলে এখানে আমাকে হ্যাভটাকে চেঞ্জ করতে হলো না। শুড হ্যাভ দ্য ফার্স্ট চান্স, আর এখানে ছিল দ্য ম্যান প্রপোজ টু হ্যাভ দ্য ফার্স্ট চান্স। তো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে প্রশ্ন নাম্বার 21 বলছে বিশ্ব পরিবেশ দিবস, অর্থাৎ আমরা এখান থেকে ইভিএস নিয়ে আলোচনা করব। বলেছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 22শে এপ্রিল, 10ই মে, 5ই জুন, 24শে জুন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর 22শে এপ্রিল একটি বিশেষ দিন পালিত হয়, সেটা কি? সেটা হচ্ছে ধরিত্রী দিবস বা বিশ্ব দিবস, ঠিক আছে। আর্থ ডে, যেটাকে আমরা ইংলিশে বলি আর্থ ডে, ঠিক আছে। অর্থাৎ সেটাকে ধরিত্রী দিবস বা বিশ্ব দিবসও বলা হয়। আর বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। সো অপশন এখানে নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে আসি পরবর্তী প্রশ্নে। রামসর সম্মেলনের কথা এখানে বলছে। 1971 রামসর সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? তো রামসর সম্মেলনটা অ্যাকচুয়ালি কী বা কোথায় এটা হয়েছিল? রামসর সম্মেলন হয়েছিল ইরানে, ঠিক আছে, ইরানে হয়েছিল। বাকি বিস্তারিত আলোচনা আমি উত্তরটার পরে বলছি। আচ্ছা, কী উদ্দেশ্য ছিল? অনুর্বর ভূমি সংরক্ষণ, জলাভূমি সংরক্ষণ, মরুভূমি সংরক্ষণ, বন সংরক্ষণ। যেমন ভারতবর্ষে সাইলেন্ট ভ্যালি দেখা গেছে, চিপক আন্দোলন দেখা গেছে, নর্মদা বাঁচাও দেখা গেছে, তার প্রত্যেকটার একটা করে পার্টিকুলার রিজন কিন্তু ছিল। অর্থাৎ অবশ্যই পরিবেশ রক্ষার এগুলো আন্দোলন বা পরিবেশ রক্ষার এগুলো মুভমেন্ট, বাট পরিবেশের কোনো একটা পার্টিকুলার পার্টকে রক্ষা করার একটা জায়গা কিন্তু ছিল। তো রামসার সম্মেলনের উদ্দেশ্য ছিল হচ্ছে জলাভূমি সংরক্ষণ, অপশন নাম্বার বি। ইরানে এটা প্রথম দেখা যায় 1971 ইরানের রামসরে এই আন্দোলনটা প্রথম হয়েছিল। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই আন্দোলনটার পর থেকে 2রা ফেব্রুয়ারিকে কি বলা হয়? বিশ্ব জলাভূমি দিবস। আবার বলছি, বিশ্ব জলাভূমি দিবস বলা হয়। কারণ 1971 2রা ফেব্রুয়ারিতে এই আন্দোলনটা হয়েছিল এবং তার ভিত্তিতেই জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যকে মাথায় রেখেই 2রা ফেব্রুয়ারিতেই বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালিত হয়। নেক্সট নাম্বার 23 বলছে বায়ুমণ্ডলের অক্সিজেনের শতকরা পরিমাণ কত? প্রায়, ওকে, প্রায় পার্সেন্টেজটা তোমাদের দিতে হবে। 23%, 78%, 16%, 20%। সঠিক উত্তর হবে অপশন নাম্বারে 23%। অর্থাৎ নাইট্রোজেনের পরেই কিন্তু অক্সিজেনের স্থান। নাইট্রোজেনের পার্সেন্টেজ প্রায় 78 বা 79%, ঠিক আছে। নেক্সট চলে আসি নাম্বার 24। বলছে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? খুব সহজ প্রশ্ন। জীবাশ্ম জ্বালানি নয়, তো জীবাশ্ম জ্বালানি ব্যাপারটা কি? জীবাশ্ম জ্বালানি হচ্ছে বিভিন্ন কারণে যখন ভূ অভ্যন্তরে পাললিক শিলার স্তরে স্তরে কোনো ভূ আলোড়নের ফলে পৃথিবীস্থিত কোনো গাছপালা বা প্রাণী সেই পাললিক শিলার স্তরে চাপা পড়ে যায় এবং পরবর্তীতে প্রবল তাপ এবং চাপের প্রভাবে সেগুলো বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হয়ে ফসিলসে পরিণত হয়, ঠিক আছে। ফসিল ফুয়েলও বলা হয় সেগুলোকে। সেগুলো কোনোটা জীবাশ্ম জ্বালানি হয়ে যায়, কোনোটা শুধুমাত্র ফসিলস হয়ে থেকে যায়, ওকে। সো কোনটা এর মধ্যে জীবাশ্ম জ্বালানি নয়? কয়লা কি? কয়লা অবশ্যই উদ্ভিদের মৃতদেহ মাটির তলায় চাপা পড়ে দীর্ঘদিন ধরে কয়লা তৈরি করে। পেট্রোলিয়াম, খনিজ তেল সেভাবেই তৈরি করে কি প্রাণীদের ওই যে প্রাণীদের দেহ অবশেষ থেকে, ওকে। সো কাঠ কি? কাঠ হচ্ছে গাছের থেকে কেটে নিয়ে আসলাম, তাহলে সেটা তো মাটির নিচে গেল না, তাহলে সেটা জীবাশ্ম তৈরি হলো না, তাই এটা একটি জীবাশ্ম জ্বালানি নয়। নাম্বার 25 কি আছে? সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি আন্দোলনের কথা আজকে বললাম, যেটা কবে হয়েছিল? যেটা হয়েছিল 1985-তে, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। হ্যাঁ, এটা কোথায় অবস্থিত? নাগাল্যান্ড, কেরল, হিমাচল প্রদেশ, রাজস্থান। সঠিক উত্তর কেরল। কেরলের পলক্কর, প ল কয় ক বৈষ্ণব, কেরলের পলক্করে এই আন্দোলনটা ঘটেছিল। সো আজকে আমাদের এখানে মোট 25টি প্রশ্ন রাখা হয়েছে। কোনো হোম ট্যাক্স দিলাম না। তোমাদের 25-এ স্কোর কত হলো তোমরা চাইলে জানাতে পারো
এবং তোমাদের জন্য একটি খুবই খুশির খবর যে আগামী 5ই ডিসেম্বর তোমাদের জন্য যে আমি সিডিপির প্রশ্নের কথা বলেছিলাম সেই প্রশ্নের পিডিএফ সহ ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেলে। তো তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো এবং তাদেরকেও জানতে সাহায্য করো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।